ইন্টারন্যাশনাল ব্রেকের প্রথম দিনের ম্যাচ এবং লিওনেল মেসির বিদায়ী ম্যাচ সহ ফুটবল দুনিয়ার সকল লেটেস্ট খবর নিয়ে আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। সো হ্যাঁ হ্যালো, কি অবস্থা সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। সো দেরি না করে শুরু করা যাক। আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ, এন্ড বলতে আসলে খারাপ লাগতেছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী সবকিছুর একটি শেষ আছে, বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো কখনো মেনে নিতে আসলে সবসময় কষ্টকর, এবং সেটাই হলো ফুটবল বিশ্ব আজকে তার জাদুকরের শেষটা দেখলো নিজ দেশের মাটিতে। লিওনেল মেসি তার নিজ দেশের মাটিতে ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটা খেলে ফেলছে প্রবাবলি। অ্যান্ড আসলে কষ্টের মধ্যে একটা সুখের বিষয় হচ্ছে যে শেষ ম্যাচটা নিজের রাতটাকে সে রঙিনভাবেই শেষ করতে পারছে। 2টা গোল এবং পুরোটা ম্যাচ জুড়ে 90টা মিনিট জুড়ে সে মাঠে ছিল। ইট ওয়াজ এ প্লেজার টু ওয়াচ হিম। মেসিকে দেখে আমি ফুটবলের প্রেমে পড়ছি। এটা আমার মানতে কোনো, আসলে আমি প্রাউড ফিল করি মেসিকে দেখে। আমি আমার ফুটবলের প্রতি আমার যে ভালো লাগা, যে ভালোবাসা, সেটা মেসিকে দেখে আমার তৈরি হয়েছে। এন্ড মেসিকে আজকে তার শেষ ম্যাচ খেলতে দেখবো। সত্যি বলতে ম্যাচটা দেখার সময় এমন একটা মুহূর্ত ছিল যখন চোখের মধ্যে পানি চলমল করতেছিল, বাট কিছু করার নাই। সত্য যেটা, প্রকৃতির নিয়ম যেটা, আমাদের মানতে হবে। এবং এই ম্যাচটাকে অ্যানালাইসিস করার কোনো অধিকার, যোগ্যতা আমার নাই। এটাকে আমি একজন সাধারণ ভক্ত হিসাবে আমি ম্যাচটা দেখছি, এবং আমি এখন যে কথাগুলো বলতেছি একজন সাধারণ দর্শক হিসাবে। আমি অবশ্যই একজন সাধারণ দর্শকই, বাট আমার নিজের পার্সপেক্টিভ থেকে, উইথাউট এনি স্ক্রিপ্ট, কিচ্ছু না, জাস্ট ক্যামেরা, মাইক্রোফোন অ্যান্ড আপনাদের সামনে। একটা জিনিস জানেন, আমি আমার লাইফে এই একটা ম্যাচ আমি কখনো দেখতে চাই নাই, কখনো দেখতে চাই না, স্টিল আমি দেখতে চাই না। সেটা হচ্ছে মেসির লাস্ট ম্যাচ, এবং এটা মেসির লাস্ট ম্যাচ ছিল তার নিজ দেশের মাটিতে। কিন্তু ফাইনাল যে লাস্ট ম্যাচটা হবে, বিশ্বাস করেন আমি ওই ম্যাচটা আমি মেসির দেখতে চাই না। আমার পক্ষে দেখা সম্ভব না ভাই। আমার চোখের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন কেন সম্ভব না। তো কি বলবো বলেন, আমি সত্যি বলতে আমার নিজের কোনো ভাষা খুঁজে পাইতেছি না। কিছু লিখার মতো, কিছু বলার মতো ভাষা আমার নাই সত্যি বলতে। মেসিকে নিয়ে আপনি আসলে কখনো কিছু লিখতে পারবেন না। আবার যখন লিখতে পারবেন, আবার যখন লিখতে বসবেন, তখন আপনি লিখে শেষ করতে পারবেন না। মেসি এমন একটি মানুষ, অ্যান্ড সেই মানুষটারই আজকে ভাই লাস্ট ম্যাচ দেখলাম তার নিজ দেশের মাটিতে। আমার ব্রেন, বিশ্বাস করেন, আমার ব্রেন এখনো এটা প্রসেস করতে পারতেছে না যে আমি মেসির লাস্ট ম্যাচ দেখে আসছি আর্জেন্টিনার মাটিতে। অ্যান্ড স্টেডিয়ামের যে একটা অ্যাটমসফিয়ার ছিল, মাঠের যে প্লেয়াররা ছিল, প্রত্যেকটা প্লেয়ার নিচ থেকে, আমি অপোনেন্ট যে খেলা ছিল, ভেনেজুয়েলার খেলা, মানে তারাও মেসিকে ফাউল খেলতে গেলে অবশ্য আপনাকে অপোনেন্টসকে ট্যাকেল দিতে হবে, বাট মেসিকে ট্যাকেল দেওয়ার পর সবাই দৌড়ে গিয়ে মেসিকে টেনে তুলতেছিল। মানে আপনি গ্রেটেস্ট অফ অল টাইমকে আপনি এইভাবে রেসপেক্ট করবেন, তার বিদায়ের দিনে আপনি তাকে কখনোই আহত করে মাঠের বাইরে করতে চাইবেন না। এটা আসলে ফুটবলের স্পিরিটের সাথে যায় না কখনো। তো মাঠের মধ্যে যে জিনিসটা, আমার আর্জেন্টিনার যে প্রত্যেকটা খেলোয়াড় ছিল, বিশেষ করে আমাদের অ্যাটাকের মধ্যে প্রত্যেকটা প্লেয়ার মেসিকে খুঁজতেছিল কিভাবে মেসির রাতটাকে স্পেশাল করা যায়, অ্যান্ড দে সাকসিড। প্রথম গোলটা হুলিয়ান আলভারেজ চাইলে অবশ্যই গোলটা করতে পারতেন। সত্যি কথা, হুলিয়ান আলভারেজ যদি চাইতো ওই গোলটা সে করতে পারতো, বাট হি চুজ নট টু। অ্যান্ড মেসিকে দিয়ে সেই গোলটা করছে, অ্যান্ড মেসি জানে যে এই গোলটা তাকে করতেই হবে, অ্যান্ড হি ডিড। সো আমার আসলে গোলগুলোর প্রতি কোনো আকর্ষণ ছিল না। আমি জাস্ট ম্যাচটাকে, আমি একজন এই সাধারণ দর্শক হিসেবে, একজন মেসি ভক্ত হিসাবে আমি ম্যাচটা দেখতেছিলাম। আজকের ম্যাচের মধ্যে যদি গোল নাও আসতো মেসির,
ইট ডাজন্ট ম্যাটার, রিয়েলি ইট ডাজন্ট ম্যাটার। বাট বিদায়টা রাঙানোর জন্য মানে এর চেয়ে বেস্ট ওয়ে অ্যান্ড এর চেয়ে বেস্ট একটা মুমেন্ট সত্যি বলতে আর কিছু হতে পারতো না। 2টা গোল। সেকেন্ড গোলটার কথা বলি, থিয়াগো আলমাদা সেম হুলিয়ান আলভারেজের মতো সেলফিশ না হয়ে, সত্যি বলতে আর্জেন্টিনার স্কোয়াডের মধ্যে যখন প্রশ্নটা আসে মেসিকে হেল্প করা নিয়ে বা স্কোয়াডের মধ্যে বলেন, কোনো সেলফিশনেস নাই। অ্যান্ড সেম থিয়াগো আলমাদা নিজে চাইলে গোলটা করতে পারতো, বাট হি চোজ নট টু, অ্যান্ড মেসিকে সেটা দিছে। মেসি সে আগে বলছে যে সে জানে তাকে স্কোর করতে হবে, অ্যান্ড হি ডিড অ্যাগেইন। সো ইট ওয়াজ মেসিস নাইট, ইট ওয়াজ হিজ নাইট, ইট ওয়াজ হিজ স্টেডিয়াম। আজ থেকে প্রায় 2 যুগ আগে সে এই স্টেডিয়ামের মধ্যে তার অভিষেক হয়, অ্যান্ড আজ প্রায় 2 যুগ পরে এই স্টেডিয়ামের মধ্যে তার লাস্ট ম্যাচটা খেলা হয়। গল্পটা সত্যি, আপনি মেসির ক্যারিয়ারটা যদি আর্জেন্টিনার জার্সিতে দেখেন, সে 2014 হার্ট ব্রেক থেকে শুরু করে 15-16 হার্ট ব্রেক, কোপা আমেরিকার ফাইনাল 2টা পর টানা 2টা ফাইনাল হারা, মানে একের পর এক হার্ট ব্রেকের পরে ফাইনালে এসে 2021 সালে একটা ইন্টারন্যাশনাল ট্রফি, কোপা আমেরিকা 2022 সালে মোস্ট ডিজায়ার্ড যে ট্রফি ওয়ার্ল্ড কাপ সেটা পাওয়া, অ্যান্ড 2024 এসে এগেইন কোপা আমেরিকা। মানে মেসির কেরিয়ারটা একটা প্লেয়ারের, একজন অ্যাথলেটের স্বপ্নের যে কেরিয়ার, যেটা মেসির কেরিয়ার। সো ওইটার কোনো ডাউট নাই। মেসির কেরিয়ার নিয়ে আমাদের যে রাইভাল ফ্যানরা আছে, তারা মেসির কেরিয়ার নিয়ে আমাদের যে রাইভাল ফ্যানরাও আছে তারাও কোনো ডাউট করবে না। তো আসলে আমি বিশ্বাস করেন মানে স্ক্রিপ্ট স্যার, আমি পয়েন্টস থেকে রিডাইরেক্ট হয়ে যাই, দূরে চলে যাই। সো আমি তারপরও চুজ করছি যে আজকে আমি আপনাদের সাথে মানে একদম আমার মনের যে কথাগুলা সেগুলা বলবো। সত্যি বলতে আমার আর মেসিকে ডেসক্রাইব করার কোনো ওয়ার্ড নাই। মেসিকে আমরা যতদিন আর মাঠের মধ্যে পাই, আমাদের ওইটা এনজয় করে যাইতে হবে। লাইক আমাদের কোচ লিওনেল স্ক্যালোনি সেইড, মেসি মেসি যতদিন মাঠের মধ্যে আছে তাকে আপনারা উপভোগ করুন। অ্যান্ড মেসি মাঠ থেকে চলে গেলেও তার যে ছাপ খেলার মধ্যে সেটা থেকে যাবে অবশ্যই। অ্যান্ড কি বলবো বলেন, অ্যান্ড অন্যদিকে ব্রাজিলও তাদের চিলির বিপক্ষে ম্যাচটা, আমি এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি, বিশ্বাস করেন আমি রাত পুরোটা এখন পর্যন্ত আমি ঘুমাই নাই। রাত বাজে অলমোস্ট, হ্যাঁ 5টা 4 বাজে আমার এখানে। সো আমি এখন পর্যন্ত ঘুমাই নাই। ব্রাজিলের খেলা চলতেছে, ব্রাজিল চিলির সাথে এখন 70 মিনিট চলতেছে। সো 1-0 গোলে এগিয়ে আছে। আশা করি ব্রাজিল এই ম্যাচটাও জিতে যাবে। আমি পুরোপুরি ম্যাচটা আমি কাভার দিতে পারলাম না, আমার ঘুমাইতে হবে। এবং অন্যদিকে জার্মানি সবাইকে অবাক করে দিয়ে তাদের টানা 3য় ম্যাচ হেরে গেছে। স্লোভাকিয়ার কাছে জার্মানি 2-0 গোলে হেরে গেছে। আই মিন 2014 সালের ওই ম্যাচের পর থেকে, 2014 সালের বিশ্বকাপের কথা বলতেছি আর কি, বিশ্বকাপ জেতার পরে থেকে জার্মানি যে এতটা ডাউনফল হইব, সিরিয়াসলি কেউ কোনোদিন আমার মনে হয় যে কোনোদিন কনসিডারও করছে যে জার্মানির এইভাবে ডাউনফল হইব। এবং ডাউনফল শুরুর দিক থেকে হইলেও কেউ কেউ কখনো কল্পনাও করে নাই যে এত লং লাস্টিং হইব। এন্ড স্লোভাকিয়ার মতো দলের কাছে যদি 2-0 গোলে জার্মানিকে হারতে হয়, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। ইটস আ শেম ফর জার্মানি। আই মিন হাউ ম্যান। অন্যদিকে আবার নেদারল্যান্ডস পোল্যান্ডের সাথে 1-1 গোলে ড্র করছে। মানে 2 ম্যাচই খুবই বাজে খেলছে, কেউ যে খুবই ভালো খেলছে তা না। সো ম্যাচটা আমি তেমন ফুললি দেখি নাই, জাস্ট ওভারঅল একটা লুক ছিল। সত্যি বলতে আমি আজকের কোনো ম্যাচের মধ্যে আমার মনোযোগ বসতেছে না। মনোযোগ আমি কিভাবে দিব ভাই? আমার একটু পরে গিয়ে আমার একটা ম্যাচ দেখতে হবে, যেটা আমি কখনো দেখতে চাই না আসলে। একজন মেসির ভক্ত হিসেবে আমি কখনো ওই ম্যাচটা আমি আমার লাইফে কখনো আমি দেখতে চাই না। তবে আমাকে একটু পরে গিয়ে ওই ম্যাচটা দেখতে হবে, বা আমার ভিডিওতে কিন্তু পরবর্তীতে ম্যাচটা, আমাদের এই ভিডিওটা কিন্তু আপলোড হবে এই
আর্জেন্টিনা ম্যাচের পরে। সো আর্জেন্টিনা ম্যাচের প্রিভিউটা আমার এই যে সেকশন চলতেছে তার আগের মধ্যে অ্যাড করে দেওয়া হবে, বাট আমি এই সেকশনটা এখনই আমি রেকর্ড করে রাখতেছি। এই কারণে আর কি আমার আর ম্যাচের মধ্যে আজকে কোনো ম্যাচের মধ্যে মন বসতেছিল না, মানে ওইটা নিয়ে ভাবতে গেলে আমার আর কোনো দেখার মধ্যে একটু স্পেন ভার্সেস বুলগেরিয়ার ম্যাচটা দেখছিলাম। সো স্পেনের স্টার্ট ছিল খুবই, মানে 5 মিনিটের মাথায় একটা গোল পেয়ে গেছে। এর থেকে ভালো স্টার্ট আর কিভাবে হইতে পারে ভাই। অ্যান্ড প্রথমার্ধ স্পেন একদম ধরাধর খেলছে বুলগেরিয়ার উপরে। আর ওইটা বুলগেরিয়া ভাই, বুলগেরিয়ার সাথে এইভাবেই খেলবে। প্রথমার্ধ ধমাধম করে খেলছে, 3 গোল প্রথমার্ধে এসে পড়ে। অ্যান্ড লামিন ইয়ামালের একটা অ্যাসিস্ট ছিল কর্নার থেকে আর কি, কর্নার কিক নিছে লামিন ইয়ামাল, পরে গোল হয়ে গেছে। সো এটা অ্যাসিস্ট হিসাবে কাউন্ট হয়েছে। এন্ড দ্বিতীয় অর্ধে গিয়ে আই ডোন্ট নো, মনে হয় তারা তাদের ম্যাচ ছেড়ে দিয়েছে, ভাবছে যে 3 গোল তো হয়ে গেছে, জিতে গেছি। সো দ্বিতীয় অর্ধে গিয়ে আর তারা কোনো তেমন অ্যাটাক হয় নাই, ঝিমাই গেছিল আর কি। তো ম্যাচটা শেষ হয় 3-0 গোলে। সকল ইয়ার মধ্যে এই যে জার্মানি আর নেদারল্যান্ডস এর হার আর ড্রর মধ্যে স্পেন জিতছে, এটাই মানে আপাতত আর কি একটা পজিটিভ দিক। গোয়িং ইনটু ক্লাব ফুটবল, 25 বছরের পথ চলা শেষ হয়েছে। বলছিলাম টটেনহাম হটস্পারের চেয়ারম্যান ড্যানিয়েল লেভির কথা। সো 25 বছর ক্লাব ম্যানেজমেন্টের পরে আহ, আজকে গতকালকে ভিডিওটা যাবে আগামীকাল, বাট আমি রেকর্ড করেছি আজকে। তো গতকালই বলি, গতকালকে সন্ধ্যার দিকে নিউজ আসে যে ড্যানিয়েল লেভি ওই টটেনহামের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছে। বাট এখন আপডেট আসছে যে সে পদত্যাগ করতে চায় নাই, তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। আই মিন স্পার্স ফ্যানরা অবশ্যই একটু খুশি হইবে যে ওই চলে গেছে, কারণ 25 বছরের মধ্যে ওর অর্জন কি, এজ এ চেয়ারম্যান হিসাবে ক্লাবকে কি আনিয়ে দিতে পারছে। যদি বলেন এই যে লাস্ট এই একটা ইউরোপা ট্রফি, আর কিচ্ছু না, নাথিং এলস। সো স্পার্স ফ্যানরা অবশ্যই খুশি হইব। দেখা যাক টটেনহামের পরবর্তী ভবিষ্যৎ এই প্রিমিয়ার লিগের মধ্যে কি হয়। এই সিজনের মধ্যে তারা কি আবারও সে 17 নম্বরে শেষ করে নাকি কোথায় শেষ হয়, দেখা যাক। চেলসি এই যে লাস্ট সামার ট্রান্সফার উইন্ডো ছিল, ওইখানে বার্সার কাছ থেকে থাপ্পড় খাওয়ার পরে 40 মিলিয়নের যদি বিড দেশ ভাই, তো থাপ্পড় তো খাইবি। সো থাপ্পড় খাওয়ার পরে চেলসি থেকে আপকামিং যে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো আছে, জানুয়ারিতে ফার্মিন লুপেজের জন্য চেলসি 80 মিলিয়নের নাকি একটা বিড দেবে। সো নিউজটা আসছে একটা অফিসিয়াল না, মানে ট্রাস্টেড একটা সোর্স থেকে। বাট রাইট নাও বার্সাতে ফার্মিন লোপেসের যে সিচুয়েশন সেটা একদম ক্লিয়ার এজ এ ডে, মানে ক্লিয়ার এজ এ ডে লাইট আর কি। সো পরিষ্কার যে সে বার্সায় থাকতে যাচ্ছে, যদি না বার্সা তাকে নিচ থেকে সেল করে। অ্যান্ড বার্সার আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি ফার্মিন লুপেসকে এই ক্যাচালের মধ্যে বিক্রি করে দেওয়া। বাট টাকা পয়সা যদি ঠিকঠাক ভাবে পাওয়া যায়, তেলের টাকা যদি পাওয়া যায়, অবশ্য চেলসির কাছে কি তেলের টাকা আছে? তেলের টাকা না থাকলেও তারা যে এই এই সিজনের মধ্যে প্লেয়ার বিক্রি করছে 300 মিলিয়ন, ওই টাকা তো আছে। তো ওইখান থেকে যদি তারা 100 মিলিয়ন, খারাপ কি ভাই? ফার্মিন লুপেজ তো বার্সা থেকে, বার্সা স্টার ব্রো। এবং বার্সেলোনা নাকি নটিংহাম ফরেস্টের ডিফেন্ডার মুরিল্লুকে সামনের যে 2026 সামার ট্রান্সফার আছে তখন সাইন করতে চাচ্ছে। এই ব্যাপারে তারা নাকি ইন্টারেস্ট দেখাইছে, এবং প্লেয়ারের সাথে অফিসিয়ালি কোনো যোগাযোগ না হলেও তারা খোঁজ খবর রাখতেছে তার সিচুয়েশন কি। বাট এই রেসের মধ্যে বার্সেলোনা একখানা, আর্সেনাল অলরেডি এই রেসের মধ্যে আছে। সো আর্সেনাল এই সিজনের মধ্যে এই সামার ট্রান্সফার উইন্ডোর কথা বলতেছি আর কি, এই সামার ট্রান্সফার উইন্ডোতে যা দেখাইছে, বার্সা কি আর্সেনালের সাথে কম্পিট করতে পারবে? বাট টু বি অনেস্ট, আমাদের একজন ডিফেন্ডার দরকার। মানে ইনিগো মার্টিনেজ যাওয়ার পরের থেকে আমাদের যে লাস্ট 3 ম্যাচের যে একটা অবস্থা ছিল, মানে আমরা বাই ডিফেন্ডার ছাড়া, আমি বিশ্বাস করেন আমি চিন্তা করতে পারছি না যে আপকামিং যে 6টা মাস আছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগ পর্যন্ত আমরা কিভাবে কাটাবো। জানুয়ারি আসলে হয়তো আমরা সাইনিং করতে পারবো, বাট এখন তো কোনো সাইনিং আমাদের পক্ষে সম্ভব না, যদি না কোনো লামাসিয়া কি এসে সারপ্রাইজ দেই। বাট লামাসিয়া দিয়ে ভাই আমরা আর কতদিন, লামাসিয়া দিয়ে আমরা কতদিন চলবো রে ভাই? লামাসিয়া কিড আমাদেরকে জোড়াতালি দিয়া চলতে সাহায্য করতেছে। লামাসিয়া থেকে 2 দিন পরে পরে আইসা আমাদের আর কত বাছাই দেওয়া যাবে, যদি না আমাদের বোর্ড স্টেপ আপ করে।
আর আমরা কই দিন এই টেকা নাই এই কাহিনী শুনে যাবো ভাই। আমাদের দরকার প্লেয়ার সাইনিং করা। मैं गरीब हूँ मैं गरीब हूँ আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততেছি না আজকে 10 বছর হয়েছে, 10 বছর উপর হয়েছে। আর কত রে ভাই? রিয়াল মাদ্রিদ ফ্যানদের ট্রলিং এর শিকার হইতে হইতে আমরা, বিশ্বাস করেন, আমরা মানসিক ভাবে মানে ভাঙ্গা পড়ছি। আর কত? আমাদের এক্সপিরিয়েন্স দরকার। লামাসিয়া কিড যারা আসে তারা ট্যালেন্টেড, বাট তারা এক্সপিরিয়েন্স না। আমাদের এক্সপিরিয়েন্স দরকার। চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে আপনার এক্সপিরিয়েন্স দরকার, ওইটা আসবে আপনার টাকা থেকে। সো এই ছিল আমাদের ডেইলি ফুটবল আপডেটস। ভালো লাগলে এবং ডেইলি ফুটবলের সকল খবরাখবর আপনার নিউজ ফিডে পেতে ফলো করুন 90 মিনিট প্লাসকে, এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন 90 মিনিট প্লাসকে। ফুটবল